নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। ফের ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা। লাইনচ্যুত ট্রেন, এবারে অবশ্য মালগাড়ি। বকেয়া প্রদানের পাশাপাশি রাজ্য সরকারের জিও অনুসারে সরকারি সুবিধার দাবিতে আন্দোলনের পথে নামলেন সাফাই কর্মীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। মাস দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা, আবার একই জায়গা। মাস দেড়েক পর ফের ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা। আবারও লাইনচ্যুত ট্রেন, এবারে অবশ্য মালগাড়ি। গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বারাবাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল, আর তারপরে সেই লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে যায় মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনের 18টি বগি। আবারও একবার লাইনচ্যুত মালগাড়ি। সকাল 11:30 নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে ঘটে দুর্ঘটনা। গত 17 জুন রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ব্যাপক সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। একই জায়গায় বারবার কেন এই দুর্ঘটনা? প্রশ্নের মুখে রেলওয়ে নিরাপত্তা। বকেয়া প্রদানের পাশাপাশি রাজ্য সরকারের জিও অনুসারে সরকারি সুবিধা দিতে হবে, এই দাবি নিয়ে গত 22 তারিখের পর ফের কর্মবিরতি পালন করে জলপাইগুড়ি জেলা রেগুলেটেড মার্কেট দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের 5 সাফাই কর্মী। বুধবার এই আন্দোলনে কর্মীদের পাশে দাঁড়িয়েছেন নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার কমিটি। কমিটির ব্যানার পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন তারা। জলপাইগুড়ি জেলা রেগুলেটেড মার্কেট কমিটির অধীনে ধূপগুড়ি, ময়নাগুড়ি, ওদলাবাড়ি, বেলাকোবা সহ মোট 5-6টি মার্কেট আছে। এই সব মার্কেটে 57 জন করে কর্মী আছেন যারা সাফাইয়ের কাজ করেন। এদের মাসিক আয় 6,000 টাকা। অভিযোগ, এই বেতন সংসার চালানোর জন্য অত্যন্ত অনুকূল নয়। এরপরেও প্রতি মাসে বেতন দেওয়া হয় না। এমনকি অন্যান্য সরকারি কর্মীদের জিও অনুসারে প্রত্যেক বছর বেতন বৃদ্ধি হয়, কিন্তু সাফাই কর্মীদের সেই সুবিধা নেই। মেলে না স্বাস্থ্য পরিষেবা। পাশাপাশি জানা গিয়েছে সব বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে জেলা রেগুলেটেড মার্কেটের কমিটির সেক্রেটারি সুব্রত কুমার দের সঙ্গে কথা বলা হলে তিনি কিছুই মন্তব্য করতে চাননি। আজকে আমরা জলপাইগুড়ি বিটি অফিস ক্যাম্পাসের ভিতরে আরএমসি অফিসের কার্যালয়ের সম্মুখে রয়েছি। এই আরএমসি কার্যালয়ের অধীনে ধূপগুড়ি সুপার মার্কেট রয়েছে। সেই সুপার মার্কেটে 5 জন অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে আমরা গত 22 তারিখ থেকে এই আন্দোলন চালাচ্ছি। এই 5 জন সাফাই কর্মীদের বিভিন্ন সমস্যা রয়েছে, যেটা 5টি দাবি মূলত। সেই 5টি দাবি বিষয় নিয়ে আমরা জানাচ্ছিলাম। ধূপগুড়ি আইসি সাহেবের সহযোগিতায়, আইসি সাহেবের রিকোয়েস্টে আমরা আজ এখানে এসেছি। আজকে আমরা আরএমসি এবং মাইনরিটির যে ম্যাডাম রয়েছেন তার সঙ্গে আমাদের প্রতিনিধিরা বসছিলেন। সেখানে মূলত 5টি বিষয় যেটা আমাদের দাবি, সেই দাবি বিষয়ে আলোচনা হয়। ওনারা বলেন যে সাফাই কর্মীদের যে বেতনটা, সেই বেতনটা প্রতি মাসে 6 তারিখে দেওয়া হবে এবং ওনাদের মেডিকেল সুবিধা এবং ইপিএফের ব্যবস্থা এবং আগামী দিনের ওনাদের ভবিষ্যৎ সম্বন্ধে ওনারা একটা নোটশিট বানাবেন এবং সেই নোটশিটটা ডিএম সাহেবের কাছে যাবে। আগামী দিনে সেই বিষয়ে কাজ হবে এবং ওনাদের প্রয়োজনীয় যে কোদাল বেলচা যেটা কাজে লাগে, সাফাইয়ের কাজের দরকার, সেই জিনিসগুলো যদি না থাকে সেটা তারা অতি সত্বর সুব্যবস্থা করে দেবেন এবং আগামী দিনে এই সাফাই কর্মীদের সার্বিক উন্নয়ন হয় সেটা ওনারা চান। কিন্তু বাস্তবে আমরা যেটা জানাতে যাচ্ছি নর্থ বেঙ্গল থেকে এবং এই সংগঠনের পক্ষ থেকে, এই বিষয়টা শুধুমাত্র এই 5 জন সাফাই কর্মীদের নয়, নর্থ বেঙ্গলের এরকম অজস্র সাফাই কর্মী অস্থায়ী রয়েছেন যাদেরকে বিভিন্নভাবে কাজ করানো হয়। রাজ্য সরকারের জিও রয়েছে, অথচ এনারা জিও অনুসারে বেতন পান না। রাজ্য সরকারের যে জিও রয়েছে তারা যদি জিও অনুসারে বেতন পাইতেন, আজকে তারা 37,000 টাকা বেতন পাইতেন। তো সেই বেতন থেকেও তারা বঞ্চিত। বর্তমান 6,000 টাকায় তারা কাজ করছেন। তা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমাদেরও অনুরোধ যে এই 5 জন সমেত নর্থ বেঙ্গলের যারা সাফাই কর্মী রয়েছেন বিভিন্ন কার্যালয় বা সংস্থায়
যদি রাজ্য সরকারের জিও থাকে তাহলে সদিচ্ছা সেটা সেই সাফাই কর্মীদের জন্য দেওয়া হচ্ছে না কেন? কি কারণে সেটা আটকে রাখা হচ্ছে? ইনাদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জনসম্মুখে আসুক, মিডিয়ার সামনে আসুক, এসে বলুন যে এই সাফাই কর্মীদের এটা আমরা করতে পারবো কি করতে পারবো না। আমরা এটা দীর্ঘ বছর ধরে নর্থ বেঙ্গলের বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, এমনকি কলকাতার বিভিন্ন দপ্তরেও জানিয়ে আসছি, আজও তার সুরাহা হচ্ছে না। এই সাফাই কর্মী তাদের মধ্যে আরও 5 জন। তা আমরা চাচ্ছি এই বিষয়টা উপর লেভেলে যাক, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়টা দেখুন এবং প্রত্যেক নর্থ বেঙ্গলে যত সাফাই কর্মী রয়েছে তাদেরকে জিও অনুসারে বেতন প্রদান করা হোক এবং তাদের ভবিষ্যৎ তৈরি করা হোক, ইপিএফের ব্যবস্থা করা হোক, যাতে তারা উজ্জ্বলময় জীবনযাপন করতে পারে তার সুব্যবস্থা করা হোক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একাধিকবার ধরানো হয়েছিল নোটিশ, কিন্তু তারপরেও কাজের কাজ হয়নি। তাই ফের একবার শিলিগুড়ির হিলকাট রোড সংলগ্ন মাল্লাগুড়িতে ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ। রাস্তার ধারের বহু দোকানের শেড রাস্তার উপরে চলে আসে। সেই শেড থেকে শুরু করে ফুটপাত দখল করে যে সমস্ত দোকান গজিয়ে উঠেছিল সেই সবগুলি ভেঙে দেওয়া হলো পুর নিগমের তরফ থেকে। এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছে শিলিগুড়ি পুর নিগম। তবে বুধবার হিলকাট রোডের ধারে অবৈধভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানগুলিকে ভেঙে ফেলা হয় পুর নিগমের তরফ থেকে। আগামী দিনে এরকম অভিযান আরো চলবে বলে জানানো হয়েছে পুর দপ্তরের পক্ষ থেকে। দোকান থেকে গেছে, আজকে আমার 20 বছর বয়স হয়ে গেল, এখন তো সরিয়ে দেওয়া হলো, কি করবো? কিছু করার নেই তো, কিছু করে খেতে হবে, আর কি করবো? শেষ। দিদির কাছে কোনো দাবি আর কি করবো? এতদিন তো দাবি তো করেই আসছি, কিছু দাবি হলো না। ভাজন দিদি আসলে ভালো হবে, এই ভালো হলো, যেটা খেতাম সেটাও বন্ধ করে দিল। আর কি হবে? আর কি দাবি করতে পারি? পুনর্বাসন চাবো, কোথায় দিবে পুনর্বাসন? আর কি বলবো, আর কিছু করার নাই আমাদেরকে। দুইটা পয়সা রুটি করতাম, সেটাও বন্ধ হয়ে গেল। এখন করতে পারবো না কোনো কাম, বেকার হয়ে গেলাম একদম। আপনারা তো ড্রেনের উপরেই সেই দোকান। বনবস্তিবাসীদের বিভিন্ন রকমের সমস্যা, আর এবার সেই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নামলেন জলদাপাড়া এলাকার বনবস্তির বাসিন্দারা। বনবস্তিবাসীদের জমিতে পাট্টা পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও এলাকার উন্নয়নে বাধা দিচ্ছে বন দপ্তর। এই সমস্ত একাধিক দাবি নিয়ে এদিন জলদাপাড়া দক্ষিণ রেঞ্জ কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করলেন এবং ডেপুটেশন প্রদান করলেন বনজন শ্রমজীবী মঞ্চ। বনবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন চলবে, এমনটাই জানিয়েছেন বনজন শ্রমজীবী মঞ্চের সদস্যরা। গন্ডগোল দিচ্ছে, তারপর কিছু গ্রাম আছে রেভিনিউ ভিলেজে এখনো কনভার্ট হয়নি, এই সব জিনিস আছে। আমরা যখন ল্যান্ড ডিপার্টমেন্টে যাচ্ছি তখনই ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে এটা বন দপ্তর পারমিশন দিচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আইন মোতাবেক এটা ল্যান্ড ডিপার্টমেন্ট এটা ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু বাধা দিতে পারে না, ফরেস্ট ডিপার্টমেন্ট বাধা দেওয়ারও কথা না। কিন্তু ওনারাই ওইখানে গেলে পরে এসডিএলসি কমিটিতে গেলে বলে যে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখাচ্ছে, আর ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে আমরা করছি না। এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আর একটা জিনিস কি আছে, আমাদের বনবাসীদের ডেভেলপমেন্ট ক্ষেত্রে যেগুলো গ্রামের মানুষদের, আমাদের গ্রামের মানুষদের ডেভেলপমেন্ট কাজের মধ্যে বাধা দিচ্ছে, এইসব নানা ইস্যু নিয়ে আজকে আমরা রেঞ্জ অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছি। সব আমাদের রেঞ্জ অফিসগুলো ঘেরাও হচ্ছে, এরপরে বক্সাগুলোও হচ্ছে। এবার সমস্ত হওয়ার পরে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গেও আমরা এটা নিয়ে ডেপুটেশন দেব। কেন ফরেস্ট ডিপার্টমেন্টকে পারমিশন নিয়ে তারপরে করতে হবে, কেন গ্রাম সভার অনুমতি দিয়ে চলবে না, এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি। আচ্ছা, যদি সমস্যার সমাধান না হয় কি করবেন আপনারা? আমরা আন্দোলন যাব। ওটা আমাদের কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, আমরা কমিটি বসে সবাই মিলে একটা ডিসিশন নেব কি আন্দোলনে যাব, সেটা পরবর্তীতে। মিনি টর্নেডোয় বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত 31 মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় মিনি টর্নেডোর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তাপাড়ের বার্নিশ গ্রামের একাংশ।
সেই থেকেই বিধ্বস্ত পরিবারগুলির পাশে দাঁড়ায় রামকৃষ্ণ মিশন। বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন এলাকায় মানুষের হাতে সুপারি, নারকেল, লেবু, তেজপাতা গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা হলো। এ প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, 200 পরিবারকে চারা গাছ দেওয়া হয়েছে। আগামী 4-5 বছর পর এই গাছগুলি থেকে নানা রকম ভাবে আর্থিক সুবিধা পাবেন গ্রামবাসীরা। আমরা টর্নেডো হিট যে জায়গা করেছে অ্যাফেক্টেড এরিয়াতে আমরা ইমিডিয়েটলি রিলিফ করেছিলাম। এখন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমরা করছি। এন্টায়ার এলাকাতে আমরা গাছগুলি দেব। গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরিবেশটার একটা উদ্দেশ্য, আর ওদের একটা কিছু মানে টাকারও ব্যবস্থা হয়। এই গাছগুলি, এরকম গাছগুলি নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, তেজপাতা গাছ আছে, লেবু আছে, তারপর পেয়ারা আছে, এরকম গাছগুলি দেওয়া হচ্ছে। 3-4 বছর পরে ওরা ফলন পাবে, ওতে কিছু টাকাও পাবে, ওর বাড়ির জন্য ইউজ করবে। এটাই উদ্দেশ্য নিয়ে আমরা করছি। এখানে যত অ্যাফেক্টেড এরিয়া আছে মানে ফ্যামিলিজ আছে সবাইকে দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি তরফ থেকে নারকেল গাছের চারা যে আছে এটা খুবই ভালো কোয়ালিটির। সেন্ট্রাল গভর্নমেন্টের যে হর্টিকালচার আছে ওখান থেকে আমরা নিয়ে এসেছি। এটা কর্ণাটকের ভ্যারাইটি, ওয়েস্ট কোস্ট যে ভ্যারাইটি আছে ওটা আছে। খুবই কস্টলি গাছ, এটা খুব ভালো ভ্যারাইটি। সুপারি গাছ মোহিতনগর যে ভ্যারাইটি আছে ভালো, ওটা আছে। আর এখানে তেজপাতাও ওদের ভালো কোয়ালিটির। এর সঙ্গে লেবু আছে, প্লাস আপনার পেয়ারা আছে। শহরে মাত্রাতিরিক্ত বর্জ্য পদার্থের কারণে ছড়াচ্ছে রোগ। প্রতিবাদে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের কাজ আটকে দিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া সংলগ্ন গ্রামের বাসিন্দারা। 2010 সাল থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামের 14 একর জমি ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে জলপাইগুড়ি পুরসভা। শহরের সমস্ত আবর্জনা বজ্র এনে ফেলা হয় এখানে, তাতেই ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ ছড়াচ্ছে। সম্প্রতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জৈব এবং অজৈব পদার্থকে আলাদা করে সার তৈরি করার জন্য শেড তৈরির পরিকল্পনা নেয় পুরসভা। এদিন গ্রামবাসীদের দিয়ে সেই কাজ আটকে দেন এলাকার পঞ্চায়েত সদস্য বাবলু বসাক। তার দাবি, আগে এলাকায় প্রাচীর দিতে হবে, কারণ প্রায় দিনই নোংরা আবর্জনা কুকুর মুখে করে নিয়ে যায়। অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে উঠেছে, রোগ ছড়াচ্ছে। প্রতিবাদে এদিন কাজ আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। পাশাপাশি বাসিন্দাদের দাবি, আগে প্রাচীর দিয়ে নোংরা আবর্জনা বাইরে যাওয়া আটকাতে হবে, তারপর কাজ শুরু করতে পারবে পুরসভা। এই দাবি পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুমকি দেন বাবলু বসাক। তো বলছি কি সমস্যা হচ্ছে? এই তো গন্ধর জন্য ভাত খাওয়া পারি না। আচ্ছা, মাংস খাওয়া পারি না, মাছ আলে খাওয়া পারি না, 4টে ভাত খাইতে পারি না, তো 4টে ভাত খাই ডিউটি। তো বলছি এই গন্ধের নাকি শোনা যাচ্ছে যে আপনাদের বাড়ির কারোর বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কি বলুন? আমার ছেলেটারা বিয়ে হয় না, ওই 80 এইটা দেখলে পাও। হ্যাঁ, এখনো পর্যন্ত কতগুলো মেয়ে দেখিয়েছে? হ্যাঁ দেখেছি, 12-13টা দেখেছি। তারপরে বিয়ে হচ্ছে না। মেয়ের বাড়ি কি বলে? মেয়ের বাড়ি বলে ওইখানে গাড্ডাখানা, ওইখানে আমি মেয়েটা কি করে দেই, গন্ধ পায় তো আসেনি, ওই জন্য তো দেয় না। আচ্ছা, এইবারে গেলে কেড়েলা পালাইছি। কি সমস্যা রয়েছেন আপনারা? সমস্যা হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা এলাকাবাসীর আর কি। তো কি সমস্যা আজকে আপনারা কি করলেন? সমস্যা দীর্ঘ 15 বছর যাবৎ এখানকার মানুষ, পাহাড়পুরের মানুষ হতাশাগ্রস্ত যে এইভাবে ডাম্পিং গ্রাউন্ড চলতে থাকলে আগামী দিন এই এলাকায় ভয়াবহ আমরা আশঙ্কা বোধ করছি, এলাকায় বহুত রকমের রোগ বিস্তার করবে, মানুষ আক্রান্ত হবে। এখানে কটা গ্রাম রয়েছে? 15 থেকে 20টা গ্রাম আশেপাশে রয়েছে। কারণ আমরা এই মুহূর্তে যদি বাড়িতে মশা মাছি, আমরা দিনের বেলা ভাত খাইতে পারি না, এবং আত্মীয় স্বজনরাও আসতে আমাদের বাড়িতে দ্বিধাগ্রস্ত হয়। বিশেষ করে আমরা এখানে লক্ষ্য করবো, এখানে তিস্তা আমাদের লাগোয়া, যেখানে বিশাল বড় একটা প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। কারণ ডাম্পিং গ্রাউন্ডের যত সমস্ত নোংরা তিস্তায় গিয়ে মিশছে, এবং এই তিস্তায় মিশার ফলে অনেক মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা আমরা করছি। ম্যালেরিয়া, জ্বর, আমাশয়, বিভিন্ন রকম বড় বড় রোগের সমস্যা দেখা দিচ্ছে মানুষের। বিশেষ করে একটা তো পরিবেশ, মানুষ বাঁচার জন্য তো একটা পরিবেশ থাকে,
এই আমরা 15-20টা গ্রামে থাকার মতো পরিবেশ আমাদের নেই। আত্মীয় স্বজনরা এখানে আত্মীয়তা করতেও দ্বিধাগ্রস্ত করে। এবং আমরা যে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে বাঁধ আর কি, এখানে তোমার ইরিগেশন বাঁধের উপর ওয়েস্টেজ মাল ফেলা হচ্ছে। আমাদের পঞ্চায়েত সদস্য অনেক কিছুই বললো, বাস্তব ধ্রুব সত্য সেগুলা। তো আমরা উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এখানে একটা পার্মানেন্ট সলিউশন হয়। অ্যাকচুয়ালি অনুমানিক 2010-এ মনে হয়, 2010-এ ডাম্পিং গ্রাউন্ডে যখন হয় তখন অনেক লোকের আমাদের অবজেকশন ছিল যে হঠাৎ করে একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, কি হবে। ওনারা দুনিয়ার আমাদের পাবলিককে পরিষেবার জন্য অনেক কথাবার্তা বলে, প্রতিশ্রুতি দেয় যে আমরা প্রজেক্ট করি, আমরা এই জিনিসগুলো ফেলবো। তো অনেক কিছু হয়ে যাওয়ার পরে তারপরে যাই হোক, তখন আমাদের পঞ্চায়েত ছিল, প্রধান ছিল, উনাদেরকে কিভাবে কি হাতে করে নিয়ে কি করছে সেটা আমাদের অজানার ব্যাপার। তো যাই হোক, মাল ফেলতেছে। তো আমাদের জনগণের একটাই বক্তব্য যে তোমরা মাল ফেলো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ইরিগেশনের 300 ফিট বাইরে, এবং কি তোমরা পৌরসভার আন্ডারে যতটুকু জমি আছে সেটা ল্যান্ডমার্ক করে নিয়ে আমাদেরকে লোকালিটি যে লোক আছে তাদেরকে দেখিয়ে নিয়ে যে আমাদের এতটুকু জায়গার মধ্যে আমরা মাল ফেলতে পারবো। এইবার তারপরে ওই জায়গাটুকু তোমাদের যে জায়গার মধ্যে ডাম্পিং গ্রাউন্ডে মাল পড়বে সেই জায়গাটা টোটাল চারপাশে গার্ডওয়াল দিয়ে একদম পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদেরকে করে দেন, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। কিন্তু ওনারা 15 বছর থেকে 14 বছর থেকে বলে যাচ্ছে করে দিব। কোন জায়গাটা অ্যাকচুয়ালি ওরা নিছে সেটাও আমাদের পাবলিক জনগণ আমরা কেউ জানি না। দিনের পর দিন আপনারা নিজে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে মাল ফেলে যাচ্ছে, এবং কি স্টুডেন্ট থেকে বাচ্চা থেকে শুরু করে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আর 2 নাম্বার কথা হলো যে যেটা জনগণের বক্তব্য, যে আমি তো এখন রানিং পঞ্চায়েত, আমার কাছে বারংবার আমার পার্টি অফিসে আমার বাড়িতে এসে বারংবার একটা কথা বলছে যে যদি তুমি কোনো রকমের কোনো যে ব্যবস্থা না নাও তাহলে কিন্তু আমরা হাই রোড থেকে শুরু করে উচ্চ লেভেলে যেতে আমরা আন্দোলন করতে বাধ্য হব। তো এই জন্য আজকে আমি বারংবার পৌরসভাকে বলার পরও কাজ হয়নি। এবার তারপরে কি হলো ব্যাপারটা, মালগুলো এইভাবে ওপেন পড়ে যাচ্ছে, সেরকম কোনো সুরাহত দূরে কথা, কোনো কিছুই কোনো কাজ করছে না। আজকে হঠাৎ করে দেখছি এখানে একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টটা কি যে সেটা দেখেন আপনি, ইরিগেশনের উপরের মধ্যে প্রজেক্টটা করছে। আমাদের জনগণ, এখানে তো পাবলিক বাস করে, মানুষ বাস করে, তো আমাদের জনগণের সুবিধার্থীতে কোনো রকমের পৌরসভা কোনো কাজ করছে না। কিন্তু পৌরসভার যে প্রজেক্টের জন্য যে কাজ, যে যতটুকু ততটুকু ওনারা কাজ করছে, সেটা কি ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। এখানে শিশুদের দেহাংশ বাড়িতে নিয়ে যাওয়া অ্যাকচুয়ালি যখন এরা তো নার্সিংহোম হসপিটালের এভরিথিং মাল আপনি দেখতে পাচ্ছেন, সব রকমের মাল পড়ছে। এবার নার্সিংহোমে তো নানা রকম কাজ হয়, আমরা জেনে থাকি। এবার কোনো কারণবশত প্যাকেটে চলে আসে কোনো বাচ্চার হাত বা পা বা মাথা, এই যে কুত্তা মোটামুটি 50-60টা কুত্তা থাকে, কোনো জিনিসটা হয়তো খুঁজতে খেতে এসে পেয়ে গেল। এবার কি করলো, কুত্তা মারামারি লেগার পরে একটা কুত্তা ওই জিনিসটা নিয়ে কারো বাড়িতে চলে গেল। ওই সময় ওই ফ্যামিলিটা খেতে বসছে, এটা পাওয়া গেছে, এটা আপনাদের সংবাদের মাধ্যমে এটা দেখানোও হয়েছে। সেই ক্ষেত্রেও কোনো লাভ হয়নি। আজকে আপনারা কি করলেন? আমরা আজকে পৌরসভাকে বলতে চাই যে আমাদেরকে পার্মানেন্টলি সলিউশন, একদম যেই জায়গাটা তোমরা নিয়েছো সেই জায়গাটা কতটুকু নিয়েছো আমাদেরকে দেখাতে হবে। অতএব 300 ফিট ইরিগেশন থেকে 300 ফিট বাদে আপনাদের কাজ করতে হবে। 300 ফিট বাদে যেতটুকু জায়গা নিয়েছো সেটা চারপাশে গার্ডওয়াল দিয়ে পার্মানেন্ট সলিউশন করে কাজ করতে হবে। নতবা পাবলিকের সুবিধার জন্য যদি তোমরা কোনো ব্যবস্থা না নাও তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু হবে কালকের থেকে। আজকে কি কাজ বন্ধ করে দিলেন? কাজ যেটা আছে সেটা কি কাজ, কোথার কাজটা হচ্ছে, পেপারসটা দেখাতে পারতেছেন না তো উনি। আপনাকে যে পৌরসভা বা কেউ বা কারা যে আপনাকে কাজ করতে পাঠিয়েছে, কোন প্রজেক্টে কাজ করতে পাঠিয়েছে? ইরিগেশনের প্রজেক্টে, যদি প্রজেক্টে কাজ করতে পাঠায় ইরিগেশন পাঠাবে, পৌরসভার প্রজেক্টে কাজ করতে হলে পৌরসভা পাঠাবে। তাহলে পৌরসভার প্রজেক্টে যদি তোমাকে কাজ করতে পাঠায় তাহলে পৌরসভার পেপারস দেখি। তাহলে কাজ কি বন্ধ করে দেওয়া হলো? অবশ্যই কাজ বন্ধ করে দেওয়া হলো, যে পৌরসভার লোক আসুক, আসার পরে আমরা যে দাবিগুলো রাখছি বিগত 15 বছর থেকে, সেই দাবিগুলো কেন এখনো অবধি একটা পূরণ হলো না। গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি কাজ আটকে দিলেন, পৌরসভার কাজ, দুটোই তো সরকারি কাজ, মানে একটা সরকারি কাজকে আটকে দেওয়া একজন প্রতিনিধি হিসেবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এইমাত্র খবর পেলাম। বিষয়টা হচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডে কি হচ্ছে, ডাম্পিং গ্রাউন্ডে যেটা পাহাড়পুর শহর সংলগ্ন পাহাড়পুরে বালাপাড়াতে গ্রাম পঞ্চায়েতের, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সেখানে হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। মানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হয়, এই যে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার মধ্যে বেশিরভাগ রোগ দেখবেন জেনেটিক রোগ, যেটা হচ্ছে মশা মাছি এগুলো থেকে আসে, এবং এটা বর্জ্য থেকেই আসে। বর্জ্য এবং পরিষ্কার জল যেখানে জমে থাকলে এগুলো হয়। তা সেখান থেকে আজকে আপনাকে মাথায় রাখতে হবে বর্জ্য পৃথকীকরণ দরকারি পৃথিবীর ইকোলজিক্যাল ভারসাম্য বজায় রাখবার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, এটা স্বপ্নের প্রজেক্ট, যে আমাদের ওখানে ডাম্পিং গ্রাউন্ডে একটা বাউন্ডারি ওয়াল হবে, একটা এখন একটা ইন্টারিম ওয়েস্ট প্রসেসিং ইউনিট হবে, পরে ফাইনাল ওয়েস্ট প্রসেসিং ইউনিট হবে।
এবার তার এই আমরা বাড়ি বাড়ি থেকে বর্জ্য ভাগ করে নিচ্ছি, মানে একটা হচ্ছে পচনশীল একটা অপচনশীল, নীল বালতি আর সবুজ বালতিতে কেন করছি? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথকীকরণ করে সেখান থেকে সার তৈরি করতে পারি এবং এই বর্জ্যগুলো রিসাইকেল হয়। আজকে সেই কাজটা আটকে দেওয়াটা তো লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্ট আজকে আটকে দেওয়া হচ্ছে। আর এলাকাবাসীর যদি কোনো সমস্যা থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য যদি কোনো সমস্যা থাকে, তিনি পৌরসভার সাথে কথা বলতে পারেন। তাদের যে সমস্যা, তাদের বক্তব্য যে দুর্গন্ধ ছড়াচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ, যে সীমানা প্রাচীর দেওয়ার কথা, পুরসভা গত 15 বছর কোনো পদক্ষেপ। সীমানা প্রাচীরের কথা বলছি, পুরসভা অনেক আগে এটা করে পাঠিয়ে দিয়েছে। সেই স্যাংশন প্ল্যান, সেই যে সীমানা প্রাচীরের যে এস্টিমেট, সমস্ত ভেটিং হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম এর টেবিলে রয়েছে এই মুহূর্তে, এবং আরবান ডেভেলপমেন্ট যেটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের টেবিলে রয়েছে, এবং সেটার জন্য আমরা তদবির করছি যাতে দ্রুত হয়। আর এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যেটা সুপ্রিম কোর্টের সমকক্ষ ক্ষমতাশালী, তারা কিন্তু এই ইমিডিয়েট ইন্টারিম ওয়েস্ট যেটা কাজটা শুরু হয়েছে সেটা কিন্তু ইমিডিয়েট শুরু করতে বলেছে। এই নিয়ে বারবার নির্দেশিকা আসছে। একদিকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট বাধাপ্রাপ্ত হলো কেন, এটা খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে মহামান্য এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, আবার বলছি সুপ্রিম কোর্টের সমকক্ষ যেটা, তার নির্দেশকে যদি আমরা ভায়োলেট করি, তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে, পৌরসভার বিরুদ্ধে, সবার বিরুদ্ধেই তো সেখানে মামলা দায়ের হবে। এটা এবং বিরাট অ্যামাউন্টের কম্পেনসেশন রাজ্য সরকার এবং পৌর সরকারকে বহন করতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, সমস্ত প্রশাসনকে বলবো যে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখতে, এবং তার সাথে আমরাও এলাকাবাসীর সাথে কথা বলবো যাতে তাদেরকে বোঝানো যায় যে তাদের মঙ্গলের জন্যই এই কাজটা হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফের ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেন, এবারে অবশ্য মালগাড়ি। বকেয়া প্রদানের পাশাপাশি রাজ্য সরকারের জিও অনুসারে সরকারি সুবিধার দাবিতে আন্দোলনের পথে নামলেন সাফাই কর্মীরা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।